হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 এর তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং 15 মার্কস থাকবে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রশ্নের কাঠামো, কী কী প্রশ্ন আসতে পারে, কীভাবে আসতে পারে সব কিছু দেখিয়ে দিচ্ছি সমাধান সহ। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রশ্নটি শুরু করি। এক দাগে থাকবে কবিতা। কবি ও কবিতার নাম সহ বৃষ্টির ছড়া কবিতার প্রথম 8 লাইন লিখো। এখানে বৃষ্টির ছড়ার পরিবর্তে তোমাদের অন্যান্য কবিতাও আসতে পারে। এখানে মার্কস থাকবে 5। দুই দাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে কোনো 5টি। একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। প্রশ্ন হচ্ছে তোমার মোট 7টি, এর মধ্যে তুমি যে 5টি ভালো পারো সেই 5টি আনসার করতে হবে। তো প্রশ্নগুলো হলো: ক, রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? খ, আউশ ধারের মাঠ ছেড়ে এই উক্তিতে কি বোঝানো হয়েছে? গ, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে? খ, তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ কথাটি কে কাকে বলেছে? ও, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢেকে ঢেকে দেন কেন? চ, হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? ছ, আমল দইওয়ালা হতে চায় কেন? তো শিক্ষার্থী বন্ধুর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। সে রাখাল ছেলে, সে আকাশ কালো করা মেঘ দেখে ভয় পায়। মাঠে থাকা গরুগুলো নিয়ে বাড়ি ফিরতে দেরি হবে ভেবে সে চিন্তায় দাঁড়িয়ে যায়। খ, আউশ ধানের মাঠ ছেড়ে এ পংক্তিতে আউশ ধান কাটার শেষের সময়কার গ্রামীণ পরিবেশ বোঝানো হয়েছে। সোনালী ধানের মাঠ পেরিয়ে শীতের আগমন ও প্রকৃতির পরিবর্তনের কথা বলা হয়েছে। গ, ময়নামতি জাদুঘরে এখানে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন আছে। এর মধ্যে পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা, অলঙ্কার এবং পাথরের মূর্তি প্রধান। ঘ, তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ এ কথাটি মেঘ বা নদীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। প্রকৃতির কোনো এক রূপকথা বা ছড়ার চরিত্র এই প্রশ্নটি করেছেন। ও, কাজলা দিদির কথা উঠলে মা তার মৃত বা হারিয়ে যাওয়া মেয়ের শোকে খুব কষ্ট পান। সবার সামনে কান্না লুকানোর জন্য মা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলেন। 3 নম্বর আছে রচনামূলক প্রশ্ন উত্তর লেখো, যে কোনো 3টি। একটিতে 5 করে 3 5 15 নাম্বার। তো কতে আছে মেঘ ও আধার কবির মনে কেমন অনুভূতি জাগায় বুঝিয়ে লেখো। খ, ময়নামতি কেন বাংলাদেশের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ স্থান ব্যাখ্যা করো। গ, বাক্যাংশ শেয়ালের ছানা গল্পের কোন অংশটি তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? ঘ, শিক্ষাক্ষেত্রে হাজী মোহাম্মদ মহসিনের অবদান লেখো। তো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। ক নম্বরের উত্তর হলো, আকাশে মেঘ জমলে এবং চারিদিক অন্ধকার হয়ে এলে কবির মনে এক ধরনের থমথমে ভাব ও গভীর অনুভূতির সৃষ্টি হয়। মেঘের গর্জন ও বৃষ্টির আগমন প্রকৃতিতে যেমন রূপ আনে, কবির মনও তা আলোড়ন তোলে। এই সময়ে প্রকৃতির রূপ দেখে কবি মুগ্ধ হন এবং এক ধরনের অজানা ভয় ও আনন্দের মিশ্রণ অনুভব করেন। খ, ময়নামতির ঐতিহাসিক গুরুত্ব। ময়নামতি হল প্রাচীন বৌদ্ধ সভ্যতার এক বিশাল কেন্দ্র। এখানে শালবন বিহার সহ অনেক প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই স্থানটি আমাদের প্রাচীন রাস্তা, শাসন ব্যবস্থা, শিল্পকলা ও সংস্কৃতির ইতিহাস জানতে সাহায্য করে। তাই বাংলাদেশের ইতিহাসে ময়নামতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘ, শিক্ষাক্ষেত্রে হাজী মোহাম্মদ মহসিনের অবদান। হাজী মোহাম্মদ মহসিন শিক্ষার প্রসারে তার সম্পত্তির একটি বড় অংশ দান করেছিলেন। তার দান করা অর্থ দিয়ে অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসা চালিত হয়েছে। গরিব শিক্ষার্থীদের পড়াশোনা খরচ ও বই কেনার জন্য কবি নিয়মিত বৃত্তি ও সাহায্য দিতেন। শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে আছে। শব্দের অর্থ লিখো, যে কোনো 5টি। এখানে একটিতে 1 করে 5 থেকে 5 নাম্বার। শব্দার্থ আছে হলো 7টি। তুমি যে 5টি ভালো পারো সেই 5টি শব্দার্থ লিখবে। আছে হলো আড়াল, প্রান্ত, চর্চা, প্রাণ উড়ে যাওয়া, ঝিঝি, দানবীর, পণ্ডিত। তো শব্দার্থগুলো হলো আড়াল। আড়াল অর্থ হলো আড়াল বা দৃষ্টির বাইরে লুকানো স্থান। প্রান্ত, কিনারা বা শেষ সীমা। চর্চা, অনুশীলন বা নিয়মিত আলোচনা। প্রাণ উড়ে যাওয়া, অতিরিক্ত ভয়, আতঙ্কিত হওয়া বা জ্ঞান হারানোর উপক্রম হওয়া। ঝিঝি, এক ধরনের পোকার ডাক বা ঝিঝি পোকা। দানবীর, মহান দাতা বা যিনি বিশাল দান করেন।
পণ্ডিত বিদ্বান বা খুব জ্ঞানী ব্যক্তি। শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি আছে শূন্যস্থান, 5 নাম্বার। তো প্রথম শূন্যস্থানে আছে নদীতে নাই ড্যাশজি, নদীতে নাই খেয়াজি। খ ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম হচ্ছে শালবন বিহার। গোলাপ ফুলে ফুলে ভরে আছে আমাদের বাগান। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন। মা আমাকে বেরোতে বারণ করেছে। শব্দ লিখো, যে কোনো 5টি নাম্বার হচ্ছে 5। যেমন আছে এখানে ফুল, দান, নদী, রাজা, বন, রাত, পিতা। ফুলের হলো পুষ্প, কুসুম। দান উপহার, প্রদান। নদী তটিনী, স্রোতস্বিনী। রাজা নৃপতি, ভূপতি। বন অরণ্য, কানন। রাত্রি, রজনী। পিতা জনক, বাবা মরি। তারপরে আছে এক কথায় প্রকাশ, যে আকাশে চড়ে এমন খেচর। নকশা করা পোড়ামাটির ফলক, এটা হলো টেরাকোটা। উপকারীর উপকার করে যে, এটা হচ্ছে কৃতজ্ঞ। কবিতা লেখেন যিনি, কবি। যা লোপ পেয়েছে, লুপ্ত। তারপরে আছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি ও বাক্য গঠন, যে কোনো 5টি। তো প্রথমে আছে সংযুক্ত প, ভেঙে লিখলে হবে স যোগ প। শব্দ হলো স্পন্দন, বাক্য তৈরি তার বুকে স্পন্দন দ্রুত হয়ে গেল। তারপর হচ্ছে সংযুক্ত ত, স যোগ ত। সস্তা, বাজারে সব জিনিসের দাম চড়া, সস্তা কিছু নেই। ল সংযুক্ত প, ল যোগ প। এটা হলো কল্পনা, কল্পনা থেকে মুক্ত হও। ন রফালা, ন যোগ দ যোগ রফালা। চন্দ্র, আকাশে চন্দ্র উঠেছে। ন সংযুক্ত ধ, ন যোগ ধ। বান্ধব, সে আমার পরম বান্ধব। ন সংযুক্ত ন, ন যোগ ন। এটা হচ্ছে অন্ন, অন্ন আমাদের প্রধান খাদ্য। তারপর আছে বৃষ্টির ছড়া কবিতার মূল ভাব। ফরুক আহমেদের লেখা বৃষ্টির ছড়া কবিতায় বর্ষাকালে গ্রাম বাংলার এক সুন্দর ও জীবন্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। ঝুম বৃষ্টির মাঝে বকের শাড়ি, বাঁশঝাড়ের আড়ালে লুকিয়ে পড়া এবং কেয়া ফুলের সুবাসে চারপাশ মেতে ওঠার আনন্দময় চিত্র ও কবিতায় প্রকাশ পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা 6 নং, 7 নং, 8 নংও দেখিয়ে দিয়েছি, 9 নংও দেখিয়ে দিয়েছি, 9 নংও দেখিয়ে দিয়েছি। এখন আছে 10 নং। 10 নংয়ে আছে রচনা, যে কোনো একটি রচনা লিখো, নাম্বার হচ্ছে 10। এখানে 3টি রচনা আছে, দানবীর মহসিন, বাংলাদেশের ষড়ঋতু এবং ময়নামতি। এখান থেকে যে কোনো একটি রচনা লিখবে। এই 3টি রচনায় আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই স্ক্রল করে একটু দেখে নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের 4র্থ শ্রেণী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনার প্রশ্ন। বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে। তো আজকে এ পর্যন্ত। তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো দেওয়া থাকবে, তো সেজন্য অবশ্যই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।